আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা। দেশ পুনর্গঠনে সেনাবাহিনীর ভূমিকা অন্যক্ষণ হয়ে থাকবে বিশ্বাস প্রধান উপদেষ্টার। আরও জানিয়ে দেব ফের কর্মবিরতির ঘোষণা দিয়েছে শিক্ষকরা। আরও জানিয়ে দেব তত্ত্বাবধায়ক বিল বাতিলের বিপক্ষে ভোট দিয়েছিলেন একজন, তিনি কে? সর্বশেষ জানিয়ে দেব ভূমিকম্পে সোনারগাঁওয়ের প্লাস্টিক গোডাউনে আগুন। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনীর দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে ঢাকা সেনানিবাসে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার বিকাল 4টায় রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজ থেকে তিনি রওনা হয়ে 4:30টার দিকে সেনাকুঞ্জে পৌঁছান। তিনি খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছানোর পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তের কয়েক মিনিটের কথা বলেন। প্রধান উপদেষ্টা এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন। খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানায়। তিনি প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজা ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং শুভকামনা জানান। খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার ছোট ছেলে প্রয়াত আফতার রহমান কোকর, স্ত্রী সৈয়দা শারমিলা রহমানা সিথি, খালেদা জিয়ার প্রয়াত ভাই সাইদ ইস্কেন্দারের স্ত্রী নাসির উদ্দিন খন্দকার। বিএনপির চেয়ারপারসনের গাড়িবহরের সঙ্গে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়া মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড-এম জাহিদ হোসেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, আমির খসরু, মোহাম্মদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ এবং হাজিজ উদ্দিন আহমেদ সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে যোগ দেন। দেশ পুনর্গঠনে সেনাবাহিনীর ভূমিকা অক্ষুণ্ণ থাকবে বিশ্বাস প্রধান উপদেষ্টার। দেশ পুনর্গঠনে সেনাবাহিনীর চলমান ভূমিকা আগামীতেও অব্যাহত থাকবে বলে বিশ্বাস করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে ঢাকায় সেনাকুঞ্জের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে দানকালে এর আস্থার কথা জানান। ডক্টর ইউনূস জানান, আমি বিশ্বাস করি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জন্য ত্যাগ ও তৎপরতার এই ধারাবাহিকতার অনক্ষুণ্ণ রাখবে। এই অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস দেশের মুক্তিযুদ্ধ, সম্প্রীতি, রাজনৈতিক উত্তরণ এবং সশস্ত্র বাহিনীর আধুনিকতায় 3টি বিষয়কে সামনে রেখে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বিকাল 4টায় অনুষ্ঠান ও সংবর্ধনায় 3 বাহিনীর প্রধান, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, শান্তিরক্ষার সদস্যের পরিবারবর্গ সহ দেশি বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা তার ভাষণের শুরুতে 1971 সালের মুক্তিযুদ্ধের শহীদ, যুদ্ধ আহত মুক্তিযোদ্ধা এবং সকল বীরের স্মরণ করেন। পাশাপাশি তিনি 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের নিহত এবং আহত অংশগ্রহণকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, তাদের দুঃসাহসিক আত্মহত্যা এবং আত্মত্যাগের আমাদের দেশের পুনর্গঠনের নতুন সুযোগ তৈরি করেছে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্ম মুক্তিযুদ্ধের রাঙ্গানের 25 মার্চ রাত থেকে মুক্তিযোদ্ধা সৈনিক সংগ্রাম শুরু করেছিল এবং 21 নভেম্বর সেনা, নৌ এবং বিমান বাহিনী সম্মিলিত অভিযানের মধ্য দিয়েই স্বাধীনতার অর্জন চূড়ান্ত রূপ পায়। তিনি বলেন, 1971 সালের যৌথ বাহিনীর 16 ডিসেম্বরের বিজয় নিশ্চিত করেছিল, যা ইতিহাসের স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। দেশ পুনর্গঠন ও 2024 সালের পরবর্তী স্থিতিশীলতা সামলাতে সশস্ত্র বাহিনীর অব্যাহত সহযোগিতার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, জনগণের আস্থায় রক্ষায় সেনাবাহিনী সবসময় অগ্রগতি ভূমিকা রাখবে। তিনি বলেন, আসন্ন নির্বাচনে দেশের গণতান্ত্রিক উত্তরণের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ ক্ষমতা এবং পেশাদারিত্ব দেখাতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ অবস্থান স্থানের বিশ্বাসী হলেও বহির্গত প্রতিরোধের প্রস্তুতি থাকার জরুরি। তিনি জানান, সেনা, নৌবাহিনী ও বিমান বাহিনীর অধিনায়ক নতুন প্রযুক্তি সংযোগ এবং উন্নত প্রযুক্তির প্রধান কাজ অব্যাহত রয়েছে। গত 37 বছরের 43টি দেশের 63টি শান্তি রক্ষার মিশনে বাংলাদেশের অংশগ্রহণের কথা তুলে ধরে তিনি বলেন, দেশে এখন বিশ্বের অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষার প্রেরণকারী দেশ। তিনি শান্তিরক্ষাকারীদের নিরাপত্তা প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সরঞ্জাম উন্নয়নের অব্যাহত চেষ্টার আশ্বাস দেন। ফের আবার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। 3 দফা দাবির আদায়ে অন্তর্বর্তীকালীন সরকারের আলটিমেটাম দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামী 29 নভেম্বরের মধ্যে তাদের সব দাবি দেওয়া মেনে নেওয়া না হলে 30 নভেম্বর থেকে দেশের সব সহকারী শিক্ষক অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন। শুক্রবার 21 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেয় প্রাথমিক শিক্ষকের দাবি বাস্তবায়ন
বাস্তবায়নের পরিষদ। সংবাদ সম্মেলনে পরিষদের 5 জন আহ্বায়কের মধ্যে 4 জন উপস্থিত ছিলেন। তারা হলেন আবুল কাশেম, মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ, খায়রুল নাহার লিপি এবং আনোয়ারা উল্লাহ। আর অসুস্থতার জন্য সাংবাদিক সম্মেলনে ছিলেন না আরেক আহ্বায়ক মোহাম্মদ মাহবুর রহমান। সংবাদ সম্মেলনের বলা হয়, গত 10 নভেম্বরের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা সহ উর্বরত কর্মকর্তা ও সহকারী শিক্ষকদের দাবি বাস্তবায়নের পরিষদের নেতাদের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মহাসচিবের আলোচনায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল সরকার। সেই আলোকে 3 দফা দাবিতে প্রজ্ঞাপন ও দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী 30 নভেম্বর থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত পুনর্দিবস কর্মবিরতি চলবে। একই সঙ্গে 8 নভেম্বর পুলিশের হামলার আহত শিক্ষকদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসার ব্যবস্থা ও নিহত শিক্ষক ফাতেমা আক্তারের পারিবারিকভাবে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ সহ তাকে পূর্ণ পেনশন দেওয়ার দাবি জানান শিক্ষকরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 3 দফা দাবির হল 10ম গ্রেডের বেতন নির্ধারণ, 10 বছর এবং 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমাধান ও শতভাগ বিভাগীয় পদ উন্নতি। তত্ত্বাবধায়ক সরকারের বিল বাতিলের বিপক্ষে ভোট দিয়েছেন একজন, তিনি কে? 2011 সালে 30 জুন জাতীয় সংসদ সংবিধানের সংবর্ধনা ও তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করা হয়। আওয়ামী লীগের জাতীয় পার্টি এবং তাদের ভোটযুক্ত বাম সদস্যদের ভোটে সংশোধনীয় পাশ করা হয়। 291/1 বিভক্তি ভোট পাশ হলে সেই বিরল বিপক্ষে ভোট দিয়েছিল শুধুমাত্র স্বতন্ত্র সদস্য ফজলে আজিজ। তত্ত্বাবধায়ক সরকারের বাতিল ব্যবস্থা সহ অনেকগুলো সংশোধনীয় আনা হয় এই বিলের ভোটের দেওয়ার আগে। সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র সদস্য ফজলে আমির আজিজ সেদিন বলেছিলেন, তত্ত্বাবধায়ক বিষয়টি নতুন করে সমস্যা তৈরি করবে। তিনি বলেন, নির্বাচনে আরো 2.5 বছরের বাকি রয়েছে। এই সংশোধনীয় আজ মুলতবি রাখুন, বিরোধী দলের সঙ্গে আলোচনা করে নতুন বিলে তৈরি করে নিয়ে আসুন, ভেবেচিন্তে সাংবিধানিক সংশোধন করুন। দেশের জনগণকে বাঁচাতে হলে তত্ত্বাবধায়কের ব্যবস্থা বহাল থাকতে হবে। উল্লেখ করে ফজলে আমিজ বিএনপি সংসদ সদস্য হলেও 2008 সালে তাকে দলের মনোনয়ন না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। 2008 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের এক বিবৃতিতে রায়ের সূত্রে 2011 সালের সাংবিধানিক ব্যাপক সংশোধনীর জন্য বিল আনে আওয়ামী লীগ সরকার। খায়রুল হকের সেই রায়ের পরবর্তীতে 2টি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার কথা থাকলেও শেখ হাসিনা একক ও স্বৈরাচারের সিদ্ধান্তে এই বিধান পুরোপুরি বাতিলের প্রস্তাব করে সংসদে বিল আনা হয়। সংসদ কমিটির হয়ে বিল পাশের জন্য 30 জুন আইনের তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার রফিক আহমেদ 45টি সংরক্ষিত নারী আসন, 345টি আসনের সংসদে বিএনপি, জামাত ও 4 দলীয় জোটের 38 জন সদস্য সেদিন সংসদ বর্জন করেন। তারা এই সংশোধনের অংশ হবে না বিধায় দল ও জোটগতভাবেই তারা এই সিদ্ধান্ত নিয়েছিল। সংবিধান সংসদের প্রতিক্রিয়ায় প্রথম কণ্ঠ ভোট এবং পরে বিভক্ত ভোট নেওয়ার বিধান রয়েছে। সেই ভোটের রেজিস্টারে প্রত্যেক স্বাক্ষর করতে পারে। বিএনপি ও জামাতের সদস্যরা অনুপস্থিতি শুধুমাত্র স্বতন্ত্র সদস্য ফজলে আমির এর বিপক্ষে গণভোট দেন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বাম দলগুলো মিলিয়ে। এবার ভূমিকম্পে সোনারগাঁওয়ের প্লাস্টিক গোডাউনে আগুন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ভূমিকম্পের অনুভব হলে পিরোজপুর ইউনিয়নের পরিষদের পাশে দিন ইসলাম প্লাস্টিক গোডাউনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। শুক্রবার সকালে এমন ঘটনা ঘটে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়াও সোনারগাঁও পৌর উপজেলার ইছাপাড়া গ্রামে মোস্তাফিজুর রহমান লিটনের টিনশেডের বাড়িতে বড় ধরনের ফাটল ও বিভিন্ন ধরনের বাড়ি ঘরে ফাটল ধরে এবং দেয়ালে ভেঙে পড়ার খবর পাওয়া যায়। এদিকে উপজেলার মোরকপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় ভূমিকম্পের দেয়াল ভেঙে পড়লে রাকেশ রায় নামে এক যুবক এতে চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তিনি এই এলাকায় জাবদ রায়ের ছেলে। এছাড়াও ভূমিকম্পের অনুভব হওয়ার পর উপজেলার বৈদব্যরাজ ইউনিয়নের উলকান্দি মাদ্রাসা ছাত্র মারুফ হোসেন 2য় তলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে আহত হন। আহত মারুফ হোসেনের ছেলে মারুফকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দেওয়া হয়েছে। এছাড়াও উপজেলার কাশপুর ইউনিয়নের এলাকায় একটি কারখানা থেকে বের হতে গিয়ে 8 জন শ্রমিক আহত হন।